হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ট্রিক। আজকে নতুন আরেকটা ক্লাস ইকোনমিক্সের উপরে নিয়ে চলে এসেছি। তোমরা রিসেন্ট বা বিগত কয়েক বছরে দেখে থাকবে, বেশ একটা চর্চিত বিষয় ছিল এই এনপিএ, ফিউগিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট, পেমেন্টস ব্যাংক। এগুলো আজকের এই ক্লাসের মাধ্যমে অত্যন্ত সহজ সরলভাবে আমি এই টপিকটা নিয়ে ডিসকাস করেছি। তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে, কারণ আপকামিং সমস্ত এক্সামের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ফার্স্ট স্লাইডে দেখো, ফার্স্ট পয়েন্ট যেটা এনপিএর, এখানে ফুল ফর্ম দেওয়া আছে, নন পারফর্মিং অ্যাসেট। ওকে, এখানে কি বলা আছে এবার দেখে নিই। এ নন পারফর্মিং অ্যাসেট ইজ এ লোন অর অ্যাডভান্স ফর হুইচ দ্য প্রিন্সিপাল অর ইন্টারেস্ট পেমেন্ট রিমেন্ড ওভারডিউ ফর এ পিরিয়ড অফ 90 ডেজ। মানে এখানে বলতে চেয়েছে যেটা ব্যাংক তার কাস্টমারকে লোন প্রোভাইড করে থাকে, আর কাস্টমারকে একটা ডেট দেওয়া থাকে, প্রিমিয়ামের ডেট, সেই ডেট কাস্টমার ব্যাংকেও লোনটা পরিশোধ করে থাকে। কাস্টমার যদি ওই প্রিমিয়ামের ডেট থেকে 90 ডেজ পর্যন্ত লোনটা পরিশোধ না করে, ব্যাংক দেখলো প্রিমিয়ামের একটা ডেট থেকে 90 দিন পর্যন্ত লোনের অ্যামাউন্টটা আমার পরিশোধ করছে না কাস্টমার, তখন সেই অ্যামাউন্টটাকে আরবিআই ঘোষণা করবে এনপিএ। ওকে, আমি এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো কোনো ব্যাংক তার কাস্টমারদের টোটাল 10 লাখ টাকার লোন প্রোভাইড করেছে, তার মধ্যে দেখতে পাচ্ছে 2 লাখ টাকা রিকভারি করতে পারছে না ব্যাংক। 2 লাখ টাকা যে ব্যাংক রিকভারি করতে পারছে না, তার ডেট লাস্ট প্রিমিয়ামের ডেট থেকে 90 দিন পেরিয়ে গেছে, তখন এই যে 2 লাখ টাকাটা ব্যাংক ঘোষণা করবে এনপিএ বলে। ওকে, আচ্ছা, এরপরে যে অ্যামাউন্টের লোনটা ব্যাংক রিকভারি করতে পারলো না, তখন কাস্টমারদের সঙ্গে কন্ট্যাক্ট করে ব্যাংক, কন্ট্যাক্ট করে একটা ডেডলাইন দিয়ে দেয় যে এনপিএ থেকে 12 মান্থস, 12 মাসের একটা সময় দেয়। এনপিএ যে হলো, এনপিএ অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট এনপিএ হলো, যখনই সেই টাইম থেকে পরের 12 মাস পর্যন্ত একটা টাইম দিয়ে দেয় কাস্টমারদের ব্যাংক, তার মধ্যে থেকেও অ্যামাউন্টটা যদি রিকভারি করতে না পারে বা গ্রাহকরা পরিশোধ করতে না পারে, তখন সেই অ্যামাউন্টকে বলা হবে সাবস্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। অ্যাসেট, সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট। ওকে, আর এই যে একটা ডেডলাইন দিয়ে দেয় ব্যাংক এনপিএ থেকে 12 মাস, তখন কোনো ব্যাংক কিছু পার্সেন্ট ইন্টারেস্ট রেট কমিয়ে দেয় বা কোনো ব্যাংক কমায়ও না, সেম থাকে। ওকে, এনপিএ থেকে অ্যানাদার 12 মান্থস পর্যন্ত লোনটা পরিশোধ করতে না পারলে তখন বলা হয় সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট। ওকে, তারপরেও যদি লোন পরিশোধ না করে, তখন ব্যাংক আরও একটা ডেডলাইন দেয়, অ্যানাদার 12 মান্থস। তারপরে আরও 12 মাস সময় দেয়। ওই 12 মাসের মধ্যেও যদি গ্রাহক লোনটা পরিশোধ করতে না পারে, তখন সেই অ্যামাউন্টকে ব্যাংক ঘোষণা করে ডাউটফুল অ্যাসেট, ডাউটফুল অ্যাসেট হিসাবে। ওকে, এবং তারও পরে যদি ব্যাংক দেখলো ওই টাকাটা রিকভারি করতে পারছে না, তখন ওই অ্যামাউন্টকে ব্যাংক ঘোষণা করে দেয় লস অ্যাসেট। ওকে, আচ্ছা, এবার এখানে জেনে রাখো যে এনপিএ পার্সেন্টেজ কত আছে। অল ব্যাংকের এনপিএর পার্সেন্ট বর্তমানে যেটা আছে 7.5%। 7.5% এনপিএ, এটা হচ্ছে অল শিডিউল কমার্শিয়াল ব্যাংক। অল শিডিউল কমার্শিয়াল ব্যাংকের এনপিএ বর্তমানে আছে 7.5%। আর এই ডেটা, লাস্ট ডেটা, এটা 2021 জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল। অল শিডিউল কমার্শিয়াল ব্যাংকের এনপিএ বর্তমানে 7.5%। এই যে শিডিউল কমার্শিয়াল ব্যাংক বললাম, শিডিউল কমার্শিয়াল ব্যাংকের মধ্যে প্রাইভেট ব্যাংক আছে এবং পাবলিক ব্যাংকও আছে। ওকে, আর এই যে ডেটাটা রিলিজ করে, এনপিএ ডেটা রিলিজ করে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল।
ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল। এই কাউন্সিল এর হেড পারসন অলওয়েজ ফাইন্যান্স মিনিস্টার। ওকে, আর এই কাউন্সিলটা গঠিত হয়েছিল, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল এস্টাবলিশড হয়েছিল 2010 সালে। ওকে, তার আগে 2008-এ ফর্মার আরবিআই গভর্নর রঘুরাম রাজনের নেতৃত্বাধীন একটা কমিটি গঠিত করেছিল। সেই কমিটি এই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের সুপারিশ করে। ওকে, তাহলে এনপিএ রিলেটেড যাবতীয় তথ্য তোমাদের দিলাম। ওকে, চলো এবার নেক্সট স্লাইডে দেখো, প্রথমে এখানে একটা অ্যাক্ট বলা আছে, দ্য ফিউগিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট 2018। এটা 2018-র একটা অ্যাক্ট। প্রথমে অ্যাক্টটা নিয়ে বলে থাকি। প্রথমে পার্লামেন্টে 2018 মার্চ মাসে তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার লেট অরুণ জেটলি মহাশয় ফিউগিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল 2018-এর মার্চ মাসে লোকসভাতে ফিউগিটিভ ইকোনমিক অফেন্ডার বিল ইন্ট্রোডিউস করেছিলেন, যেটা কিনা 2018-র জুলাইতে পার্লামেন্টের দুটো কক্ষে পাস হয়ে প্রেসিডেন্ট সেটাকে সাইন করে দিয়েছে। তারপরে সেই বিলটা অ্যাক্টে পরিণত হয়েছে। ওকে, এখানে এই অ্যাক্টে কি বলা আছে দেখো। আচ্ছা, তার আগে এই ফিউগিটিভ মানে পলাতক ব্যক্তি, আর অফেন্ডার্স মানে তো অপরাধী। মানে এটাতে যেটা বলতে চেয়েছে, আর্থিক অপরাধে অভিযুক্ত পলাতক ব্যক্তি, তার বিরুদ্ধে এই অ্যাক্টটা প্রয়োগ করে বাকি প্রসিডিও চলবে। ওকে, এবার দেখো এখানে কি বলতে চেয়েছে, to confiscate all properties and assets of economic offenders who are charged in offences measuring over 100 crore rupees and are evading prosecution by remaining outside the jurisdiction of Indian courts। তার মানে এখানে যেটা বলতে চেয়েছে, কোনো ব্যক্তি যে 100 কোটি বা তার বেশি টাকার ফ্রড কেসে অভিযুক্ত এবং তার এগেনস্টে ইন্ডিয়ার কোনো কোর্ট যদি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে এবং সেই ব্যক্তিটি যদি ইন্ডিয়ার বাউন্ডারি পেরিয়ে বিদেশে পালিয়ে যায়, তখন এই অ্যাক্টের আন্ডারে সেই ব্যক্তিটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই কনফিসকেট মানে বাজেয়াপ্ত, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এই অ্যাক্টের আন্ডারে। ওকে, চলো নেক্সট স্লাইডে দেখো, এই ফিউগিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্টের আন্ডারে এরকম ধরনের ফ্রড ব্যক্তিকে ফিউগিটিভ ইকোনমিক অফেন্ডার হিসাবে চিহ্নিত করা থাকে। এই চিহ্নিতকরণ হয়েছে ফার্স্ট যে ব্যক্তি, তিনি ছিলেন এই বিজয় মালিয়াকে ফার্স্ট ব্যক্তি ইকোনমিক অফেন্ডার হিসাবে চিহ্নিত করা হয়েছে, ফিউগিটিভ ইকোনমিক অফেন্ডার হিসাবে বিজয় মালিয়া। ওকে, আর সেকেন্ড ব্যক্তি হচ্ছে নীরব মোদি। তোমরা জানো সবাই নিশ্চয়ই, এনারা দুজন, ইনি হচ্ছে এসবিআই, ইনি হচ্ছে পিএনবি, দুটো ব্যাংক, এনাদের দুজনের বিরুদ্ধে ফ্রড কেস করেছিলেন। ওকে, চলো নেক্সট স্লাইডে দেখো, আমি যেটা এই ফিউগিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট নিয়ে যেটা বললাম সেটা পুরোটা এখানে এক্সপ্লেন করা আছে, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। দেখো এখানে যেটা বলা আছে, অ্যান্ড ফিউগিটিভ ইকোনমিক অফেন্ডার্স ইজ ডিফাইন্ড বাই, কোনো ব্যক্তিকে ফিউগিটিভ ইকোনমিক অফেন্ডার হিসাবে ডিফাইন করা হবে এই অ্যাক্টের আন্ডারে। আগেই বলেছি, অ্যাক্টের আন্ডারে এনি ইন্ডিভিজুয়াল, যে কোনো ব্যক্তিকে এই অ্যাক্টের আন্ডারে ফিউগিটিভ ইকোনমিক অফেন্ডার হিসাবে করা হয়ে থাকবে, এবং তারপরে বাকি প্রসিডিওর কী হিসাবে সেগুলো সব এখানে বলা আছে। ওকে, তোমরা এখানে দেখে নিও। চলো আবার নেক্সট স্লাইড দেখো, আবার নেক্সট পয়েন্ট কী আছে নেক্সট স্লাইডে, পেমেন্টস ব্যাঙ্ক ইন ইন্ডিয়া। এই পেমেন্টস ব্যাঙ্ক বিগত কয়েক বছরে ইন্ডিয়াতে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মস বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা, এখানে ফার্স্ট পয়েন্ট কী আছে দেখো, এই 2013 সালে এই নচিকেত মোরের নেতৃত্বে একটা কমিটি গঠন করেছিল আরবিআই, যে কমিটি রিপোর্ট পেশ করেছিল 2014 সালে। তার ভিত্তিতে পেমেন্টস ব্যাঙ্কের কী নিয়মাবলী হবে বা পেমেন্টস ব্যাঙ্ক কীভাবে কাজ করবে, পেমেন্টস ব্যাঙ্কের কী কী ফিচার্স আছে, এই ফিচার্সগুলো এই কমিটির সুপারিশে। আর এই কমিটির নামটা তোমরা দেখে রাখো,
কমিটি অন কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল সার্ভিস ফর স্মল বিজনেস অ্যান্ড লো হাউস হোল্ড। ওকে, আচ্ছা, বিগত বছরগুলোতে যা কোশ্চেন এসছে পেমেন্টস ব্যাঙ্ক রিলেটেড, এই কমিটির নাম সবসময় এই অপশানে নচিকেত মোড় থাকে, কোনো দিনই এই কমিটির পুরো নামটা ছিল না। তাও কোনো পরীক্ষাতে এসে যেতে পারে, এই কমিটিতে তোমরা এই নামটা মনে রাখবে বা এই নচিকেত মোড় নামটা মনে রাখলেও চলবে। ওকে, আর এই বাকি এই পেমেন্টস ব্যাঙ্কের ফিচার্সগুলো কী আছে দেখো। টু ওপেন বোথ সেভিংস অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্টের সুবিধা পাবে গ্রাহকরা। আর কি পাবে, ইট ক্যান ইস্যু এটিএম কার্ডস, ডেবিট কার্ডস, নেট ব্যাঙ্কিং অ্যান্ড মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস। ঠিক আছে, সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে এটিএম কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং এইসব ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকে। আর বাকি এই দুটো পয়েন্ট দেখো, ইট ক্যান নট ইস্যু লোনস অ্যান্ড ক্রেডিট কার্ড, তার মানে কোনো লেন্ডিং সার্ভিস প্রোভাইড করে না, লেন্ডিং সার্ভিস প্রোভাইড করবে না, আর লোন প্রোভাইড করবে না, এবং ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটিও নেই। ওকে, আরেকটা পয়েন্ট দেখো, এই পেমেন্টস ব্যাঙ্ক ক্যান নট অ্যাকসেপ্ট ডিপোজিট ফ্রম এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের থেকে কোনো ডিপোজিট অ্যাকসেপ্ট করবে না। ওকে, তাহলে এই পেমেন্টস ব্যাঙ্ক রিলেটেড এই কটা ফিচার্স দেখে রেখো। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড। নেক্সটে দেখো, বর্তমানে ইন্ডিয়াতে পেমেন্টস ব্যাঙ্ক এই 6টা আছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে এই এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক। এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক এটা লঞ্চ করেছিল ভারতী এয়ারটেল, ভারতী এয়ারটেল ফার্স্ট ইন্ডিয়াতে পেমেন্টস ব্যাঙ্ক লঞ্চ করেছিল, নাম এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক। এটা 2017-তে ফার্স্ট ইন্ডিয়ার ফার্স্ট পেমেন্টস ব্যাঙ্ক এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক 2017-তে। তারপরে বাকি ব্যাঙ্কগুলো দেখো, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক, জিও পেমেন্টস ব্যাঙ্ক, ফিনো পেমেন্টস ব্যাঙ্ক, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক অ্যান্ড এনএসডিএল পেমেন্টস ব্যাঙ্ক। ওকে, তার মধ্যে এই যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক যেটা, এটা গভর্নমেন্ট ওন, মানে সরকারের নিজস্ব মালিকানাধীন এই ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। এটা 2018 থেকে চলছে, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এস্টাবলিশমেন্ট ইয়ার 2018। আর এটা রেগুলেট করছে পোস্টাল ডিপার্টমেন্ট, ইন্ডিয়া পোস্ট ব্যাঙ্ক। ওকে, ঠিক আছে, আজ ক্লাস এই পর্যন্ত। ওকে, তাহলে এরকম রেয়ার টপিকের উপরে ক্লাস পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশেই অল নোটিফিকেশানের বেল আইকনটা অন করে রেখো। আর ক্লাসটা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আর আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে।